আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ক্রিশ্চিয়ানো রোনালদো, ব্রুনো ফার্নান্দেস কিংবা বার্নার্দো সিলভা ছাড়াও পর্তুগালের এই দলটার এই বিশ্বকাপে আরও একজন গোপন গেম চেঞ্জার আছেন, যার ব্যাপারে অর্ধেকেরও বেশি দর্শক হয়তো বা জানেই না। তিনি কোনো খেলোয়াড় নন, তিনি একজন অ্যাসিস্ট্যান্ট কোচ। তার নামটা হচ্ছে অস্টিন ম্যাকফি। যারা নিয়মিত ইংলিশ প্রিমিয়ার লিগ দেখেন কিংবা ইউরোপীয় লিগ দেখেন, তাদের কাছে খুবই পরিচিত একটা নাম অস্টিন ম্যাকফি। খেয়াল করে দেখবেন, অ্যাস্টন ভিলা এই দলটা যখন ইংলিশ প্রিমিয়ার লিগে কোনো সেট পিসের আগ মুহূর্তে থাকে, তখন একজন কোচ ডাগ আউট থেকে তাদেরকে বিভিন্ন সিগন্যাল দেয়। ইভেন সেট পিস কিংবা ডেড বল সিচুয়েশন থেকে অ্যাস্টন ভিলা যখন গোল করে, ওই কোচকে কেন্দ্র করে আলাদা করে একটা সেলিব্রেশনও হয়। একটু পরিসংখ্যানগতভাবে বলি, তা হচ্ছে অ্যাস্টন ভিলা চলতি মৌসুমে সর্বমোট 29টা গোল করেছে শুধুমাত্র সেট পিস থেকে, 74টা গোল করেছে ডেড বল সিচুয়েশন থেকে। অর্থাৎ অ্যাস্টন ভিলার 1/4 গোলই থাকে মূলত কর্নার, সেট পিস কিংবা যে কোনো ধরনের ডেড বল সিচুয়েশন থেকে। 2023-24 মৌসুমে অ্যাস্টন ভিলা 25টা গোল করেছিল এই টাইপের সেট পিস থেকে। সুতরাং বর্তমান সময়ে অ্যাস্টন ভিলাকে যে পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর সেট পিসের দল বলা হয়, তার পেছনে সবচাইতে বড় কারিগরের নামটা হচ্ছে এই অস্টিন ম্যাকফি। অস্টিন ম্যাকফি একই সঙ্গে দুইটা চাকরি করেন। একদিকে তো তিনি অ্যাস্টন ভিলার সেট পিস কোচ হিসেবে কাজ করে থাকেন, অন্যদিকে তিনি পর্তুগালের এই দলটার বর্তমান সময় অ্যাসিস্ট্যান্ট কোচ। এই ভিডিওতে আমরা আলোচনা করব অস্টিন ম্যাকফি ঠিক কিভাবে তার সেট পিস স্ট্র্যাটেজিগুলো সাজিয়ে থাকেন এবং এই স্ট্র্যাটেজিগুলো মূলত পর্তুগাল দলে কেমন ভূমিকা পালন করতে পারে। একটা বিষয় আমরা সবসময় জানি, সেটা হচ্ছে সেট পিসের কমন স্ট্র্যাটেজিটা আসলে কোথায় থাকে। সেট পিসের কমন স্ট্র্যাটেজি থাকে ক্রস কিংবা ফার্স্ট হেডারে গোল করার জায়গাটা। তবে না, অস্টিন ম্যাকফির স্ট্র্যাটেজির জায়গাটা কিন্তু এখানে সীমাবদ্ধ না, বরঞ্চ তিনি অনেক বেশি মাত্রায় সেকেন্ড বলের প্রতি বেশি ডেডিকেটেড থাকেন এবং সেই সঙ্গে ডিফেন্ডারদেরকে কনফিউজ করার কাজটাই হচ্ছে তার সেট পিসের সবচেয়ে বড় স্ট্র্যাটেজিক্যাল জায়গা। ম্যাকফির আসল কাজটা হচ্ছে ডিফেন্ডারদেরকে কনফিউজ করা। তার সেট পিস রুটিন এমনভাবে তৈরি করা হয় যাতে ডিফেন্ডাররা বুঝতেই না পারে কাকে মার্ক করবে, কোন জোনটা কভার করবে কিংবা শর্ট কর্নার আটকাবে নাকি নিয়ার পোস্ট রান সামলাবে। আর ডিফেন্ডাররা যখন 1 সেকেন্ডের জন্য হেজিটেট করে, তখনই স্পেস তৈরি হয়। উদাহরণ হিসাবে অ্যাস্টন ভিলার সর্বশেষ যে ক্যাম্পেইন, যেখানে তারা ইউরোপীয় লিগের শিরোপা জিতেছে, সেই ফাইনাল ম্যাচটাতে একটা গোল আপনাদেরকে এক্সাম্পল দিই। সেখানে একটা কর্নার আর্ন করার পর কিভাবে অ্যাস্টন ভিলা গোলটা দিয়েছে একটু খেয়াল করে দেখবেন যে কর্নারটা আর্ন করার পর একপাশে সেকেন্ড বলের জন্য একজন কিন্তু আগে থেকে অ্যালার্ট ছিল যে একটা সেকেন্ড বল তার কাছে আসবে। তার মানে ঠিক ওই জায়গাতে ফার্স্ট হেডারে গোল না, বরঞ্চ সেকেন্ড বলের জন্য একজনকে অ্যালার্ট করে দিয়ে অ্যাটাকটাকে সাস্টেইন করা, এটা একটা স্ট্র্যাটেজির জায়গা। এরপরই সেকেন্ড ফেজটা শুরু হলো, যেখানে আরও বেশ কিছু প্লেয়ার কিন্তু অ্যাড হলো। ঠিক এই জায়গাটাতে রাইট উইঙ্গারের জন্য একটা স্পেস ওপেন হয়ে গেল এবং রাইট উইঙ্গার যখন বলটা নিয়ে ড্রিবল করে একটা ক্রস করলেন, সেই জায়গাটাতে সেকেন্ড বলের জন্য আবার 3জন কিন্তু রেডি এবং এই জায়গাটা থেকে মূলত থার্ড ফেজটা শুরু হলো। এবং সেই থার্ড ফেজটাতে এমন একটা সিচুয়েশন যেখানে আসলে 3 ভার্সেস 2 কাইন্ড অফ সিচুয়েশন তৈরি হয়ে গেছে। এই জায়গাটাতেই মূলত ক্যারিশম্যাটিক জায়গাটা, যেখানে একটা কমিউনিকেশন বিল্ড আপ হলো এই 3জন প্লেয়ারের মধ্যে, যেখানে একটা ওপেন স্পেস রয়েছে এবং সেই ওপেন স্পেসটার ফলেই পরবর্তী সময় কিন্তু গোলটা এনশিওর হয়েছে অ্যাস্টন ভিলার। একটু ট্যাকটিক্যাল ব্রেকডাউনে যদি আমরা যেতে চাই, তাহলে ম্যাকফির ট্যাকটিক্সের মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এক ধরনের ওভারলোড কাইন্ড অফ সিচুয়েশন তৈরি করা। কর্নার নেওয়ার সময় একজন প্লেয়ার শর্ট অপশন হিসাবে আসে, আরেকজন ওভারল্যাপিং রান দেয়। এর ফলে ডিফেন্ডাররা নিজেদের পজিশন ছেড়ে বেরিয়ে আসে আর তখনই নিয়ার পোস্ট এরিয়াটা ফাঁকা হয়ে যায়। অ্যাস্টন ভিলার ক্ষেত্রে দেখা যায় তারা শুধুমাত্র প্লেয়ার অ্যাটাক করে না, তারা অ্যাটাক করে ডিফেন্ডারদের ফেলে যাওয়া স্পেসটাতে। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডেকয় রান, যে জায়গাটা আমরা দেখতে পাই যে অ্যাস্টন ভিলা কিন্তু খুব প্রমিনেন্টলি ব্যবহার করে। ধরেন একটা দলের সবচেয়ে বড় অ্যাটাকিং থ্রেট প্রথমে রান দিল, এরপর ডিফেন্ডাররা তার দিকেই ফোকাস করলো, কিন্তু আসল টার্গেটটা তখন অ্যাটাক করলো অন্য স্পেস দিয়ে। তার মানে পুরো বিষয়টা ক্রসের কোয়ালিটি না, বরঞ্চ ডিফেন্সিভ স্ট্রাকচার ম্যানিপুলেট করার ব্যাপার। অনেক সময় অ্যাস্টন ভিলার যে রুটিনটা, সেই রুটিনটা দেখলে পরে মনে হয় যে কোনো একটা বাস্কেটবল টিম হয়তো বা ফুটবল খেলছে। আপনি দেখবেন যে ব্লকার, স্ক্রিন মুভমেন্ট, ডিলেইড রান, ডেকয় মুভমেন্ট, সব কিছুর পেছনে আলাদা উদ্দেশ্য থাকে। এইখানেই একটা ক্যারিশম্যাটিক বিষয়, সেটা হচ্ছে তাদের লক্ষ্যটা কিন্তু ফার্স্ট হেডারটা জেতা না। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। তাদের লক্ষ্যের জায়গাটা হচ্ছে ফ্রি স্পেস ক্রিয়েট করে ফ্রি শর্ট স্কোপ ক্রিয়েট করা। এবারে প্রশ্নের জায়গাটা চলে আসতে পারে, সেটা হচ্ছে যে এই ধরনের স্ট্র্যাটেজি বা এই টাইপের ট্যাকটিক্সগুলো আসলে পর্তুগালকে কিভাবে সহায়তা করতে পারে। একটু এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিই। ধরে নেন রোনালদো নিয়ার পোস্টে রান দিলেন, দুজন ডিফেন্ডার তাকে ফলো করলো,
ঠিক তখনই রুবেন দিয়াস সেন্ট্রাল স্পেস অ্যাটাক করলেন আনমার্কড অবস্থায়। এটাই অস্টিন ম্যাকফির স্টাইলের জায়গা। আর ডেলিভারির জন্য তো ব্রুনো ফার্নান্দেজ আছেনই, যাকে ইউরোপের অন্যতম সেরা সেট পিস টেকার বলা হয়। ম্যাকফি কিন্তু ব্রুনোকে ক্রস শেখাবেন না, তার কাজটা হচ্ছে ব্রুনোর ডেলিভারির চারপাশে একটা মুভমেন্ট ডিজাইন করা। আর এই জায়গাটাই এলিট সেট পিস কোচদের আসল ভ্যালুর জায়গাটা। এছাড়াও পর্তুগালে বেশ কিছু ভালো মিডফিল্ডার রয়েছেন, তারা সেকেন্ড বল এবং লুজ ক্লিয়ারেন্স অ্যাটাক করার জন্য পারফেক্ট প্রোফাইল। তার মানে পর্তুগাল শুধুমাত্র হেডারের উপর নির্ভর করবে না, তারা রিবাউন্ডস এবং এজ অফ দ্য বক্স জোন থেকে চান্স ক্রিয়েটও করতে পারবে। এখন ওয়ার্ল্ড কাপের সময়টা আসলে কি হয়? ওয়ার্ল্ড কাপের সময়টা কিন্তু ছোট ছোট মার্জিনে একটা দল আসলে ম্যাচ জয়লাভ করে, এবং সেই ছোট ছোট মার্জিনের ক্ষেত্রে একটা কর্নার, একটা ফ্রি কিক, একটা থ্রো ইন, সেটা কিন্তু অনেক বেশি মাত্রায় গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। এখন আপনি যদি ওপেন প্লের কথা চিন্তা করেন, সেই জায়গাটায় ফ্রান্স কিংবা স্পেনের সঙ্গে পর্তুগালের পেরে ওঠাটা হয়তো একটু ডিফিকাল্ট হতে পারে। ইভেন আপনি জার্মানির কথা যদি চিন্তা করেন, হ্যাঁ ডেফিনেটলি সেটা একটু ডিফিকাল্ট হতে পারে। তবে এসব ক্ষেত্রে কিন্তু পর্তুগালের মতো দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা হয়ে দাঁড়াবে কোন জায়গাটা জানেন? এই টাইপের সেট পিস কিংবা আপনি যদি ডেড বল সিচুয়েশনগুলো চিন্তা করেন, সেগুলো কিন্তু অনেক বেশি মাত্রায় গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। এবং এই সমস্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টরের জন্যই এমন স্পেশালিস্ট কোচদের গুরুত্বটা কিন্তু বর্তমানের ওয়ার্ল্ড কাপে অনেক বেশি মাত্রায় বৃদ্ধি পেতে যাচ্ছে। বিশেষ করে পর্তুগালের এই দলটা কিন্তু এই জায়গাটাতে তাদের গোপন গেম চেঞ্জার হিসেবে এরকম একজন সেট পিস স্পেশালিস্ট অনেক বড় ভূমিকা রাখতে পারে। সবাই ওয়ার্ল্ড কাপের আগে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দেরকে নিয়ে অনেক কথা বলেন, অনেক অ্যানালাইসিস করা হয়, কিন্তু বর্তমান সময়ে আপনি যদি আধুনিক ফুটবল চিন্তা করেন, মডার্ন ডে ফুটবল চিন্তা করেন, অস্টিন ম্যাকফির মতো এরকম স্পেশালাইজড কোচেস যারা আছেন, তারাই কিন্তু অনেক বেশি মাত্রায় গেম চেঞ্জার হিসেবে অবতীর্ণ হন। সুতরাং পর্তুগালের এই লাইন আপটা যদি তারা এই বিশ্বকাপে ভালো কিছু করতে চায় বা ভালো কিছু করে, ডেফিনেটলি একটা বিষয় খেয়াল করে দেখবেন যে অস্টিন ম্যাকফি তার এই ট্যাকটিক্যাল স্ট্র্যাটেজিগুলো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।